9 into 10 to the power 16 divided by 1.6 into 10 to the power minus 19 কিসে যাবো মেগা ইলেকট্রন ভোল্টে। তাহলে যেতে গেলে কি করতে হবে ইনটু 10 টু দি পাওয়ার 6 দিয়ে ডিভাইড করে দেবো ইলেকট্রন ভোল্ট। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখবে যেটা পাবে সেটা হলো 931 এর কাছাকাছি পাবে। তোমাদের এত বড় ক্যালকুলেশন মনে রাখার কোনো দরকার নেই, আমি এটা করে দেখালাম কেন, কারণ তোমরা হয়তো ভাবতে পারো যে 1 AMU শক্তি মানে 931 মেগা ইলেকট্রন ভোল্ট আসছে কিভাবে। তোমরা ক্যালকুলেটরে পুট করলে পেয়ে যাবে এই 931 এর কাছাকাছি। তার মানে 1 AMU শক্তি সমান হলো এত মেগা ইলেকট্রন ভোল্ট। এটা তোমাদের এক্সামে 1 মার্ক কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এটা হলো 1 AMU শক্তি বা 1 U শক্তি সমান কতটা, তাহলে কত হয় 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার যদি আমি বলি যে কোনো পরমাণু, একটা ছোট্ট অঙ্ক যদি বলি যে কোনো পরমাণুর ভর ত্রুটি হলো 5U, কোনো পরমাণুর, কোশ্চেনটা লিখে নাও তাহলে, কোনো পরমাণুর ভর ত্রুটি 5U হলে ওই পরমাণুর নিউক্লিয়াসের বন্ধন শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে পরমাণুর ভর ত্রুটি এটাই মানে হচ্ছে আমার ডেল এম, তাহলে বন্ধন শক্তি কত হবে E = এটা, তাহলে আমরা জানি 1U মানে কত 931, তাহলে 5U মানে কত হবে 5 × 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে যেটা হবে সেটা হবে টোটাল বাইন্ডিং এনার্জি, মানে টোটাল বন্ধন শক্তি। তাহলে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে বন্ধন শক্তি তার উৎস কি বুঝলাম, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে বন্ধন শক্তি তার উৎস হলো ভর ত্রুটি। ভর ত্রুটিটা কি বুঝতে পারলে, ভর ত্রুটিটা হলো কি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিয়নগুলোর মোট ভর, আলাদা আলাদা অবস্থায় মোট ভর এবং পরমাণুর মোট ভরের যে পার্থক্য তাকে বলি আমরা ভর ত্রুটি। আচ্ছা, এবার কথা হলো এই ভর ত্রুটিটা যত বেশি হবে তত ভালো না কম হলে ভালো, সেটাই আমরা বুঝবো। ভর ত্রুটি ব্যাপারটা গেল। এবার হচ্ছে যেটা যে ভর ত্রুটি যত বেশি হবে বন্ধন শক্তি তত তাহলে বেশি হবে। এবার ভর ত্রুটি বেশি হলে বন্ধন শক্তি বেশি হবে, তাদের কি হবে, বন্ধন শক্তি বেশি হলো বা কম হলো তাতে কি হলো তোমরা বলতে পারবে। বন্ধন শক্তি যদি বেশি হয় তাহলে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন এবং প্রোটন গুলো আছে তারা কখনো ওই বন্ধন শক্তি থেকে বাইরে বেরোতে পারবে না। বাইরে যদি না বেরোতে পারে তাহলে পরমাণুটা কি থাকবে, যা আছে তাই থাকবে। এবার এটা কথা বলার আবার কিরকম মানে হয় যে যা আছে তাই থাকবে। আমি যদি বলি, আচ্ছা আমি এখানে কিছু লিখলাম না, আমি বললাম এখানে 8 এবং একটা পরমাণু আছে যার পারমাণবিক ক্রমাঙ্ক হলো 8, তাহলে সে পরমাণুটা কি হবে? তুমি কি লিখবে যে সেটা কার্বন হবে? কোনো মতে লিখবে না। কারণটা কি, ওর পারমাণবিক ক্রমাঙ্ক 8, তার মানে অক্সিজেন ছাড়া অন্য কেউ হতে পারে না, অক্সিজেনই হবে। একবার তুমি জিজ্ঞাসা করলে না বা আমিও বললাম না যে তার ভর কত, তার মানে কি পরমাণুটা কি হবে, সেটা অক্সিজেন হবে না কার্বন হবে না নাইট্রোজেন হবে বা অন্য কোনো পরমাণু হবে, সেটা নির্ভর করবে শুধুমাত্র পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যার উপর। কোনো কারণে এনিহাউ যদি প্রোটন সংখ্যাকে আমি চেঞ্জ করে দিতে পারি, যেই করে হোক কোনো মতে যদি চেঞ্জ করে দিতে পারি, তবেই সেই পরমাণুটা আর সেই পরমাণু থাকবে না, অন্য কোনো পরমাণুতে রূপান্তরিত হবে। মানে আমি যদি এখান থেকে একটা প্রোটনকে বাইরে বের করে দিতে পারি তাহলে তখন সেই পরমাণুর ক্ষেত্রে কত হয়ে যাবে 7 হয়ে যাবে। 7 মানে তখন অক্সিজেন হবে না, নাইট্রোজেন হয়ে যাবে, তাহলে সেই পরমাণুটা কি হয়ে যাবে নাইট্রোজেন। তার মানে কোনো পরমাণুর মধ্যে যদি একটা প্রোটনকে বাইরে বের করে নিতে পারি বা একটা প্রোটনকে ভিতরে ঢোকাতে পারি বা দুটো বা চারটা যাই আমি করি, প্রোটন নাম্বার যদি চেঞ্জ হয় তাহলে সেই পরমাণুটা কিন্তু ওই পরমাণুতে আর থাকবে না, অন্য কোনো পরমাণুতে রূপান্তরিত হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় মৌলান্তর, মানে একটা মৌল থেকে অন্য মৌলতে আমরা যেতে পারি। এবার কথা হলো যে এটা ইম্পর্টেন্ট কেন। এবার কথা হলো যে যদি বন্ধন শক্তি এনাফ না হয় তাদেরকে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ রাখার জন্য, তাহলে কি হবে, নিউক্লিয়ন গুলো বন্ধন শক্তিকে অতিক্রম করে বাইরে বেরিয়ে যাবে। বাইরে যেই বেরিয়ে গেল, ধর একটা ইলেকট্রন নিউট্রন বেরিয়ে গেল বা নিউট্রন বেরিয়ে গেলে তো কোনো পরিবর্তন হবে না, ধরো একটা প্রোটন বেরিয়ে গেল, একটা প্রোটন বেরিয়ে গেলে কি হবে, সেটা অক্সিজেন থেকে নাইট্রোজেন চলে যাবে,
এবার তার মানে কি, যদি বন্ধন শক্তিটা যথেষ্ট যতটা দরকার অতটা যদি না হয়, তাহলে সেই পরমাণুটা আর থাকবে না, অন্য কোনো পরমাণুতে রূপান্তরিত হয়ে যাবে। এই ঘটনাটার নামই হলো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি ইংরেজিতে বলে। তাহলে তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হলো যে বন্ধন শক্তি, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে বন্ধন শক্তি, সে বন্ধন শক্তি যদি তাদেরকে নিউক্লিয়াসের মধ্যে বেঁধে রাখার জন্য যথেষ্ট না হয়, তাহলে সেই পরমাণুটা ভেঙে অন্য কোনো পরমাণুতে রূপান্তরিত হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এবার এখান থেকে আরেকটা যেটা কথা তোমার মনে রাখবে, যদি নিউট্রন বা প্রোটনের অনুপাত 1.5 থেকে বেশি হয়ে যায়, তবে সেই পরমাণুটা তেজস্ক্রিয় হয়। সাধারণত প্রকৃতিতে এরকম দেখতে পাওয়া যায়। নিউট্রন এবং প্রোটনের অনুপাত যদি 1.5 থেকে বেশি হয়, তাহলে সেই পরমাণুটা সাধারণত তেজস্ক্রিয় হয়। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে দেখি তাহলে কত আছে। অক্সিজেনের ক্ষেত্রে কত হয়? 816। নিউট্রন নাম্বার কত? 8। আর প্রোটন নাম্বার 8। তাহলে নিউট্রন বাই প্রোটন কত হচ্ছে? 1। তাহলে তেজস্ক্রিয় না। যদি আমি ইউরেনিয়ামের কথা বলি, ধরো 92, 236, এটা যদি ডিভাইড করি তাহলে কত হবে? 236 নাম্বার অফ ইয়ে হচ্ছে, তাহলে নাম্বার নিউট্রন নাম্বার কত হচ্ছে? 236 মাইনাস 92, তাহলে কত হচ্ছে? 4341। 134, ঠিক আছে, 1। আর তাহলে নিউট্রন বাই প্রোটন যদি করি তাহলে কত আছে? 144 বাই 92। এটা করে দেখবে 1.5 থেকে সামান্য একটু বেশি হবে। মানে বুঝতে পারছি যে এই ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটনের অনুপাত 1.5 থেকে বেশি, তার মানে এই পরমাণুটা নিশ্চয়ই তেজস্ক্রিয়। তার মানে কি, কোন পরমাণু তেজস্ক্রিয় কিনা সেটা যাচাইয়ের একটা উপায় হলো, সেটা হলো কি, নিউট্রন এবং প্রোটন অনুপাত করে দেখবো। যদি সেটা 1.5 থেকে বেশি হয়, 1.5 বা 1.5 থেকে বেশি হয়, তবে সেই পরমাণুটা কি হবে? তেজস্ক্রিয় পরমাণু। এবং তেজস্ক্রিয় পরমাণু হলে কি হবে? সে ভেঙে অন্য কোনো পরমাণুতে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি, যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটন অনুপাত 1.5 থেকে বেশি, বা যে সমস্ত পরমাণু, বা এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি, যে সমস্ত পরমাণুর নিউক্লিয়ন গুলোকে বেঁধে রাখার জন্য যে বন্ধন শক্তি, যে বন্ধন শক্তি এনাফ না, সে সমস্ত পরমাণুর নিউক্লিয়ন গুলো স্বতঃস্ফূর্তভাবে ভেঙে অন্য কোনো পরমাণুতে রূপান্তরিত হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় পরমাণু তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা উৎপত্তি কি, তাহলে ভালোভাবে বুঝতে পারলে যে বন্ধন শক্তিটা এনাফ না, তার ফলে তারা কি হচ্ছে? আর এক জায়গায় থাকছে না, বেঁধে এক জায়গায় থাকছে না, কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। এটাকে বলছি আমরা তেজস্ক্রিয়তা। এবার এখানে যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো বন্ধন শক্তি পার নিউক্লিয়ন। কথাটা ইম্পর্টেন্ট এই কারণের জন্যই, আচ্ছা যদি একটা এমনি এক্সাম্পল বলি তাহলে হয়তো ভালো বুঝতে পারবে তোমরা। আমি ধরো বললাম যে কারো বাবার, ধরো কেউ একটাই ছেলে, এবং সে তার বাবার ধরো প্রপার্টি আছে 5 লাখ টাকা। তাহলে সে ওই ছেলেটা প্রপার্টির মালিক কত? 5 লাখ টাকার প্রপার্টির মালিক। কিন্তু ধরো কারো বাবা, ধরো 5টা ছেলে, কিন্তু তার বাবার প্রপার্টি হলো 20 লাখ টাকা। তাহলে সে প্রত্যেকটা ছেলে পার হেড কত করে পাচ্ছে? 20 ডিভাইডেড বাই 5, তার মানে কত হচ্ছে? 4। মানে প্রত্যেকটা ছেলে 4 লাখ টাকা করে পাবে। এবার কথা হলো, তাহলে কে কত টাকা পাচ্ছে বা কে কত টাকা পাবে সেটা ডিপেন্ড করছে কার উপরে? টোটাল অ্যামাউন্টের উপর, না আমাকে দেখতে হচ্ছে পার হেডের উপর? তার মানে কে কত বড় লোক যদি আমি ভাবতে চাই, তাহলে দেখতে হচ্ছে কি পার হেডের উপর দিয়ে। তার মানে কি টোটাল অ্যামাউন্টটা ফ্যাক্টর করে না, অ্যামাউন্টটা ফ্যাক্টর করে কার উপরে? যে পার হেডে কতটা পাচ্ছে। তার মানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, মানে প্রতি একক নিউক্লিয়নের জন্য কতটা বাইন্ডিং এনার্জি আছে। আমি ধরো বললাম অক্সিজেন অ্যাটমে টোটাল বাইন্ডিং এনার্জি ধরো বললাম 80 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রত্যেকটা নিউক্লিয়নের জন্য কত বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত? তাহলে 80, এর মধ্যে কটা নিয়ে আছে? নিউক্লিয়ন আছে 16টা, 80/16, তাহলে কত হচ্ছে? 5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা ফ্যাক্টর করে। এবং বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সব থেকে বেশি হয় যে যার, সেটা হলো Fe। এটা ভালো করে নোট করে নাও। তাহলে Fe মানে লোহা 56 অ্যাটমিক কি বলছি, যেটা আইসোটোপ হয় সেটা হলো 56।
মানে লোহার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সবচেয়ে বেশি, এবং তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে সে তত বেশি সুস্থিত হবে। তার মানে কি হবে, লোহা সব থেকে সুস্থিত পরমাণু। কারণটা কি, তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সব থেকে বেশি। এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন প্রায় হয় 8.8 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। তাহলে সব মনে রাখবে যে সব থেকে সুস্থিত পরমাণুর নাম কি, সেটা হলো লোহা, ফেরাস বা ফেরিক লোহা। আচ্ছা, এবার কথা হলো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ব্যাপারটা গেল, তেজস্ক্রিয়তা গেল। তেজস্ক্রিয় ব্যাপার জিনিসটা এখন আমাদের আসলো। তেজস্ক্রিয় জিনিসটা কি, যে সমস্ত পরমাণু নিউট্রন এবং প্রোটন অনুপাত 1.5 থেকে বেশি, সে সমস্ত পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ন গুলো আছে তারা ভেঙে অন্য কোনো পরমাণুতে রূপান্তরিত হয়ে যায়। এই ঘটনাটাকে বলছি আমরা তেজস্ক্রিয়তা। আচ্ছা, এর কথা হলো তেজস্ক্রিয়তার সংজ্ঞাটা তাহলে তোমরা দেখে নেবে। এবার এখান থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। এখান থেকে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য থেকে একটা জিনিস যেটা বুঝতে পারা যায় যে পরমাণুর তেজস্ক্রিয় ধর্মটা পুরোপুরি পরমাণুর নিউক্লিয়াসের উপর নির্ভর করে। আরেকটা জিনিস যেটা বুঝতে পারা যায় সেটা হলো যে যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন পরমাণুর নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটে না। এবার কথা হলো যে এটা আমি বলছি, এটা কি থেকে বললাম, ধরো ক্লোরিন পরমাণু, তেজস্ক্রিয় একটা ক্লোরিন পরমাণু আমি নিলাম, তেজস্ক্রিয় ক্লোরিন পরমাণু। এবার এখান থেকে দেখি যে ভেঙে ভেঙে অন্য কোনো পরমাণুতে রূপান্তরিত হচ্ছে। দেখা গেল 5 গ্রাম ক্লোরিন, তেজস্ক্রিয় ক্লোরিন পরমাণু নিলাম, দেখলাম যে এই ক্লোরিন পরমাণু থেকে প্রতি সেকেন্ডে 10টা ক্লোরিন পরমাণু ভেঙে অন্য ক্লোরিন পরমাণুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এবার কথা হলো যে 10টা ভাঙছে, কটা ভাঙছে, এটা একক আছে, এককটা আমি বলছি। তাহলে ক্লোরিন পরমাণু প্রতি সেকেন্ডে 10টা করে ভেঙে অন্য কোনো পরমাণুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এবার আমি করলাম কি, যে NaCl নিলাম, আমি করলাম যে 5 গ্রাম ক্লোরিনকে আমি Na এর সাথে বিক্রিয়া করালাম, যাতে করে 5 গ্রাম থেকে যতটা NaCl উৎপন্ন হয় অতটা। আমি এখন রাসায়নিক ক্যালকুলেশন করছি না। তাহলে এখান থেকে এখানে আমি বুঝতে পারছি যে এখানেও 5 গ্রাম ক্লোরিন পরমাণু আছে এই অণুটাতে। তাহলে এই ক্ষেত্রেও দেখবো যে এই ক্লোরিন পরমাণুটা ভেঙে যাবে, এবং সেক্ষেত্রেও 10টা করে ক্লোরিন প্রতি সেকেন্ডে ভাঙবে। তার মানে কি, এখানেও 10টা প্রতি সেকেন্ডে ভাঙছিল, এখানেও 10টা প্রতি সেকেন্ডে ভাঙছে। তার মানে কি, নিশ্চয় এই ক্লোরিন পরমাণুটা বিক্রিয়া করার সময় এর বাইরের কক্ষপথের যে স্ট্রাকচার সেটা চেঞ্জ করেছে। মানে বিক্রিয়া, যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন কার কার মধ্যে ঘটে, তাহলে বাইরের কক্ষে যে ইলেকট্রন গুলো আছে তাদের মধ্যে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে রাসায়নিক বিক্রিয়া হওয়ার সময় পরমাণু কি হয়, নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটে না, বাইরের কক্ষপথের পরিবর্তন ঘটে। তার জন্য নিউক্লিয়াস যেহেতু পরিবর্তন ঘটে না, তার জন্যই 10টা করে বেরোচ্ছে। সে কোনো মৌলক কি বলছে, কোনো অণুতে আবদ্ধ অবস্থায় বা মুক্ত অবস্থায় সে সমপরিমাণী সম আকারেই কি হচ্ছে, বিয়োজিত হচ্ছে এবং অন্য কোনো পরমাণুতে রূপান্তরিত হচ্ছে। বা এটা বলতে পারি আমি, এবার উল্টো ভাবে এটা বলতে পারি যে যেহেতু যদি আমরা এটা ধরে নিই যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হয় না, তার বাইরের কক্ষপথের পরিবর্তন ঘটে, তখন এখান থেকে আমি এটাও বলতে পারি যে যেহেতু সমপরিমাণী তেজস্ক্রিয়তা দেখাচ্ছে, তার মানে তেজস্ক্রিয় ধর্মটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের ঘটনা, নিউক্লিয় ঘটনা হওয়ার জন্যই এই দুটো ক্ষেত্রে একই পরিমাণ তেজস্ক্রিয়তা ঘটাচ্ছে। তার মানে পরমাণু তেজস্ক্রিয়তা কোন কোথায় ঘটনা, নিউক্লিয়াসের ঘটনা। 2 নম্বর হলো রাসায়নিক বিক্রিয়ার সময় কি হয় না, রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু বাইরের কক্ষপথের পরিবর্তন হয়, কিন্তু পরমাণু নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না। তাহলে যদি বলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, তাহলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি লিখবে, যে কোনো পরমাণু মুক্ত অবস্থায় যে পরিমাণ তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়, কোন যৌগে আবদ্ধ অবস্থায় তার তেজস্ক্রিয় ধর্ম একই থাকে। 2 নম্বর পয়েন্ট হলো, 1 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হলো তেজস্ক্রিয়তা বাহ্যিক কোনো এজেন্টের উপর নির্ভর করে না। আচ্ছা, বাহ্যিক কোনো এজেন্টের উপর নির্ভর করে না, এটা একটা যদি আমি এক্সাম্পল বলি, ধরো তুমি কাউকে বুঝাচ্ছ, ধরো তোমার কোনো বন্ধুকে তুমি টিউশন রুমে বুঝাচ্ছ,
এবার বুঝাচ্ছিলে, আমি এসে ওই রুমে ঢুকলাম, তাহলে তুমি ওকে যেভাবে বুঝাচ্ছিলে আমাকে দেখে নিশ্চয়ই তুমি ঘাবড়ে যাবে, হয়তো কিছুটা হয়তো ঘাবড়াবে, এবং তাকে যেভাবে বুঝাচ্ছিলে সেভাবে বুঝাবে না, হয়তো তুমি বোঝানোর টেকনিকটা চেঞ্জ করবে, ল্যাঙ্গুয়েজটা হয়তো চেঞ্জ করতে পারবে। তার মানে কি, আমি তোমাদের ব্যাপারে কি করছি, এফেক্ট ফেলে দিচ্ছি, মানে কি বহিস্থ এজেন্ট এই ব্যাপারের উপর এফেক্ট ফেলে দিচ্ছে। কিন্তু যদি এরকম হতো যে আমি ঘরের ভিতরে ঢুকলাম না বেরোলাম, তোমাদের তাতে কিছু কোনো পরিবর্তন হলো না, তাহলে কি বহিস্থ এজেন্ট তোমাদের উপর কোনো ইফেক্ট ফেলতে পারছে না। এই কথা ভালো, খুব একটা ইম্পর্টেন্ট। তার মানে কি NaCl বা Cl যদি আমি বলি কি এটা তেজস্ক্রিয় পরমাণু 10টা প্রতি সেকেন্ডে বেরোচ্ছিল, তার মানে কি এর পাশে যাই থাক না কেন, অন্য পরমাণু থাক, চুম্বক ক্ষেত্র থাক, ম্যাগনেটিক ফিল্ড থাক, যাই থাক না কেন, আহ, এর তেজস্ক্রিয়তা 10ই থাকবে। তার মানে কি তেজস্ক্রিয় ধর্ম, 1 নম্বর হলো পরমাণু নিউক্লিয়াসের ঘটনা, 2 নম্বর হল সে মুক্ত অবস্থায় যতটা তেজস্ক্রিয় ধর্ম দেখায়, যৌগের আবদ্ধ অবস্থায় একই পরিমাণ তেজস্ক্রিয় ধর্ম দেখায়। 3 নম্বর হলো কি বহিস্থ কোনো এজেন্ট দ্বারা প্রভাবিত হয় না। 4 নম্বর পয়েন্ট তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থার উপর নির্ভর করে না। এই কয়েকটা পয়েন্ট লিখলেই হলো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তা বৈশিষ্ট্য গেল। এবার তাহলে তেজস্ক্রিয়তা যখন কোনো পরমাণু ভেঙে অন্য কোনো পরমাণুতে রূপান্তরিত হয়, তখন সাধারণত 3 ধরনের রশ্মি বেরোয়। আমাদের সিলেবাস অনুযায়ী সে 3 ধরনের রশ্মির কথা বলছি। সেটা কি কি 3 ধরনের রশ্মি বেরোয়? এটা হলো আলফা রশ্মি বেরোয়, আলফা, বিটা, গামা। 3টার কথা বলছি, তোমাদের সিলেবাসে 3টাই আছে, 3টাই বলতে গেলে আছে। আলফা, বিটা, গামা রশ্মি বলছি। রশ্মি বলা কিন্তু ঠিক না সবার ক্ষেত্রে, বলতে পারে ডি ব্রগলি হাইপোথিসিস আছে ক্লাস 12 এ, তোমাদের তখন যখন পড়বে তখন সেই অনুযায়ী বলতে পারবে। আলফা হলো কিন্তু কণার স্রোত। তাহলে আলফা হচ্ছে কণার স্রোত, বিটা হচ্ছে কণার স্রোত, গামা হচ্ছে কিন্তু তড়িৎ চুম্বকীয় রশ্মি। তাহলে একটা পার্থক্য হয়ে গেল, আলফা বিটা গামার মধ্যে কি পার্থক্য হয়ে গেল? এটা আলফা হলো কণার স্রোত, বিটাও কণার স্রোত, গামা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা হলো তরঙ্গ, এই দুটো হলো কণা। আচ্ছা, তোমাদের বোঝার জন্য আমি আলাদা করে পাঠ করি যে আলফা, বিটা, গামা এটা হচ্ছে কি কণার স্রোত, এটাও কণার স্রোত, আর এটা হচ্ছে ইএম ওয়েভ মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বাংলাতে লিখে নাও তোমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, এবার কথা হলো আলফা কণাটা কি? আলফা কণাটা হলো আসলে ইলেকট্রনহীন হিলিয়াম পরমাণু। ইলেকট্রনহীন, আচ্ছা হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত হয়? হিলিয়াম, হাইড্রোজেনের পর হিলিয়াম আছে, তাহলে 2, এখানে কত হয়? সাধারণত 4 হয়। এই আইসোটোপের ক্ষেত্রে হিলিয়ামের থেকে 3rd আইসোটোপ হয়, এখানে 3ও হতে পারে। তাহলে এর মধ্যে কটা ইলেকট্রন আছে? 2টো। যটা প্রোটন থাকে তখন ইলেকট্রন থাকে। তার মানে কি ইলেকট্রনহীন হাইড্রোজেন পরমাণু কি 2টো ইলেকট্রনই বাইরে বেরিয়ে গেছে, 2 + 2 4। তাহলে এটাই হচ্ছে আমার আলফা পরমাণু। তাহলে আলফা পরমাণু কি ইলেকট্রনহীন হিলিয়াম পরমাণুকে বলা হয় আলফা পার্টিকেল, আলফা কণা। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি 2 4 2+। তার মানে হিলিয়ামের আধান কত হবে বলো? 2+, তাহলে দুটো প্রোটন আছে, দুটো প্রোটনের আধানের সমান, তাহলে 2 × 1.6 × 10⁻⁻19 কুলম্ব, তাহলে কি ধনাত্মক হবে। বিটা কণা অ্যাকচুয়ালি কিছুই না, বিটা কণা হলো ইলেকট্রন কণার স্রোত। ইলেকট্রন কণা যদি হয় তাহলে এর আধান কত হবে? তাহলে ইলেকট্রন কণার স্রোত, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি ইলেকট্রন আধান কত হয়? -1, আর ভর সাধারণত আমরা ধরি 0-র কাছাকাছি, ইলেকট্রন ভর খুব কম হয়। আর এটা হচ্ছে কি ইএম ওয়েভ। তাহলে যদি আমি পার্থক্য বলি তাহলে কি লিখবো? আলফা হলো হিলিয়াম পরমাণু, তড়িৎগ্রস্ত হিলিয়াম পরমাণু কণার স্রোত, বিটা হলো ইলেকট্রন কণার স্রোত, গামা হলো ইএম ওয়েভ মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এর আধান হলো 2 × 10⁻1.6 × 10⁻19 কুলম্ব, এর আধান হলো -1.6 × 10⁻19 কুলম্ব। এর কোনো আধান নেই। এই চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, এই চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, এই চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, কারণ এর আধান নেই। যার আধান আছে সেই চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে। আচ্ছা,
এখান থেকে যেটা যেটা দুটো জিনিস, সেটা হলো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, আর একটা হচ্ছে ভেদন ক্ষমতা। যেহেতু গামার, এরকমভাবে মনে রাখতে পারো, গামার সাইজ অনেক ছোট এবং তার শক্তি অনেক বেশি, মানে সবচেয়ে ভেদন ক্ষমতা কার বেশি হবে? ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হলো গামার, তারপরে হলো বিটা, তারপরে হচ্ছে আলফা। এটা ভালোভাবে মনে রাখবো। এটা হলো আয়নিত করার ক্ষমতা। গ্যাসকে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। আচ্ছা, আমি যদি বলি যে শিক্ষক যে শিক্ষা দেয়, তাই তো? একটা কথা হলো, একজন শিক্ষক ভালো শিক্ষক কখন হতে পারবে? এমনি যদি বলি যে যার ভিতরে জ্ঞান বেশি হবে সেই ভালো জ্ঞান দিতে পারবে, তাই তো? তার মানে যে শিক্ষকের কথা যদি বলতে হয়, তাহলে তোমাদের বোঝার জন্য বলছি, যে তোমরা যেন মনে থাকে। তার মানে কি, যার আধান বেশি হবে সেই বেশি আয়নিত করতে পারবে। তার মানে আধান বেশি কার? আলফা। তাহলে আলফার সবচেয়ে আয়নিত করার ক্ষমতা বেশি, তারপরে বিটার সবচেয়ে কম হলো গামার। এটা যেহেতু উল্টো ক্রম হয়, অনেক সময় গন্ডগোল হয়ে যায়, যে এটা উপরে ছিল প্রথমে, আলফাটা প্রথম দিকে ছিল না, গামাটা প্রথম দিকে ছিল, গন্ডগোল হয়। ওই জন্য বললাম আয়নিত গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, যার আয়ন বেশি সে আয়নিত করতে পারবে বেশি। তার মানে কি, আলফা আধান বেশি, তাহলে বেশি আয়নিত করতে হবে, এভাবে মনে একবার ভেদন ক্ষমতা উল্টো ক্রম হবে। আচ্ছা, তাহলে আলফা বিটা গামার মধ্যে পার্থক্য লিখে দিতে পারবে। আচ্ছা, এবার হলো তেজস্ক্রিয়তা গেল এটা। আচ্ছা, এবার হলো তেজস্ক্রিয়তা পরিমাপের একক কি কি আছে? তেজস্ক্রিয়তা পরিমাপ তো করা যাবে, তাহলে তেজস্ক্রিয়তা যখন আমি বলছি, তাহলে তেজস্ক্রিয়তা পরিমাপের একক আছে নিশ্চয়। তাহলে তেজস্ক্রিয়তার একক হলো বেকারেল। বেকারেল এক সায়েন্টিস্ট, সে তেজস্ক্রিয়তার প্রথম ঘটনা লক্ষ্য করেছিল। একটা গল্প আছে, গল্পটা অনেক বেশ একটা গল্পর মতো আছে। বেকারেল যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল, তাদের তেজস্ক্রিয়তার একক ধরা হয় কি, বেকারেল। বেকারেল, বা এটাকে লিখে ক্যাপিটাল বি কিউ। অন বেকারেল মানে হচ্ছে 1 সেকেন্ডে যদি একটা পরমাণু অন্য কোনো পরমাণুতে রূপান্তরিত হয়, মানে 1 সেকেন্ডে যদি একটা তেজস্ক্রিয় রশ্মি বের হয়, তাহলে সেটাকে বলবো অন বেকারেল। মানে 1 সেকেন্ডে একটাকে ভাঙলেই সেটাকে বলা অন বেকারেল। তেজস্ক্রিয়তার বড় একক হলো 20। সিআই তেজস্ক্রিয়তার বড় একক হলো 20। তাহলে সেই 20 রয় হসি হয়, সেই 20, তাহলে এটার মধ্যে রিলেশন কি হয়? অন বেকারেল 20 মধ্যে রিলেশনটা মনে রাখবে, সেটা হয় 3.7 into 10 to the power 10 বেকারেল। এই রিলেশনটা মনে রাখবে, এই রিলেশনটা জিজ্ঞাসা করে। অন 20 যেগুলো 3.7 into 10 to the power 10 বেকারেল। আচ্ছা, তাহলে তেজস্ক্রিয়তার একক গেল, তেজস্ক্রিয় দুটোর মধ্যে রিলেশন গেল। আচ্ছা, তেজস্ক্রিয়তার একক আমরা মাপতে পারি। আচ্ছা, যদি দেখা গেল যে কোনো পরমাণু প্রতি সেকেন্ডে 10টা, এর প্রশ্নটা লিখে নাও, কোনো পরমাণু থেকে প্রতি সেকেন্ডে 10টা আলফা কণা বেরোলে ওই পরমাণুর তেজস্ক্রিয়তা কত? 10টা বেরোচ্ছে মানে কত হবে? প্রতি সেকেন্ডে একটা বেরোলে অন বেকারেল, 10টা বেরোলে তাহলে 10 বেকারেল। তাহলে সেই পরমাণু তেজস্ক্রিয়তা কত? 10 বেকারেল। আচ্ছা, এর কথা হলো আলফা বিটা গামা যে বললাম, সেটা রশ্মিগুলো কখন বেরোয়? আলফা বিটা গামা রশ্মিগুলো বেরোয় পরমাণুকে কি করার জন্য? পরমাণুর যে তেজস্ক্রিয় আছে সেই তেজস্ক্রিয়তা ধর্মটা কি করার জন্য? সেই তেজস্ক্রিয় ধর্ম থেকে সুস্থিত পরমাণুতে রূপান্তরিত হওয়ার জন্য আলফা বিটা গামা এই তিন ধরনের রশ্মি বেরোয়। তো তোমরা কি করবে, এখান থেকে যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, তোমরা যেটা মনে রাখবে সেটা হলো ধরো এক্স জেড এ, এখান থেকে একটা আলফা বেরিয়েছে। আলফা যখন লিখবে, আলফা মানে কি এখনই লিখতে শিখালাম, হিলিয়াম 242+। আচ্ছা, এটাকে দেখে আমার লাভ নেই, আমি যখন মিলাবো তখন শুধু কি যোগ বিয়োগ তো তোমরা অলরেডি জানো। তাহলে দেখো এখানে কত হচ্ছে জেড, এখানে আমি লিখলাম ওয়াই তৈরি হলো। ওয়াই লেখার কারণ আছে। আচ্ছা, আমি ওয়াই লিখছি না, প্রথমে জেড আছে, এখানে কত 2 কমে গেছে, তাহলে এখানে কত লিখবো? জেড প্লাস 2 যদি করি, তাহলে জেড প্লাস 2 তাহলে কত হয়ে গেল?
জেড প্লাস 4, তাহলে কত আছে জেড, মিলছে কি? মিলছে। তার মানে কি করতে হবে এখানে? নিশ্চয়ই জেড মাইনাস 2, জেড মাইনাস 2 প্লাস 2, তাহলে কেটে যাবে, তাহলে কত হবে জেড। তাহলে শুধু কি করে যোগ বিয়োগ মনে রাখবে, যোগ বিয়োগ কি রাখবে, এদিকে যে নিচের গুলো যেগুলো আছে সেগুলো যোগ করবে, যোগ করে এদিকটার সাথে যেন সমান হয়ে যাবে, তাহলেই বাস হয়ে গেল। তাহলে এখানে কত হবে তোমরাই বলো, এখানে 4 আছে, তাহলে কত হবে a মাইনাস 4। এবার দেখো যে জেডটা বলছি আমি, সে এখানে কি জেড সংখ্যক পরমাণু আছে? পরমাণু বলছি প্রোটন সংখ্যা আছে? নেই। তার মানে কি এটা কি এক্স লিখতে পারবো? এক্স লিখতে পারবো না, সেটাকে আমরা ওয়াই দিয়ে দিচ্ছি। তাহলে তোমাকে কিরকম বলতে পারে, এরকম একটা বিটকে ধরো দিয়ে দিলে তোমাকে বললো যে এখানে ফিল আপ করো, শূন্য স্থান পূরণ করো, মানে কি এভাবে শূন্য স্থান তোমাকে পূরণ করতে হবে। আচ্ছা, এটা হলো আলফা বেরোচ্ছে সেটা। এবার যদি বিটা বেরোয় তাহলে এ জেড। বিটা কিভাবে লিখতে শিখলাম তোমাদেরকে। বিটা মানে হচ্ছে ইলেকট্রন, তার মানে কথা হচ্ছে ভর 0 আধান 1। তাহলে দেখো এখানে -1 আছে, তাহলে কি করতে হবে এখানে? নিশ্চয় জেড প্লাস 1, তাহলে জেড প্লাস 1 -1, তাহলে কত হবে জেড। মিলে গেছে। এখানে এ, তাহলে 0 আছে, তাহলে কত হবে এই হবে, এটা কি হবে ওয়াই। মানে এখান থেকে দেখতে পাচ্ছ যে যদি আলফা রশ্মি বের হয় তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক 2 কমে যাবে, বিটা রশ্মি যদি বের হয় তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক 1 বেড়ে যাবে। এবং আলফা বিটা রশ্মি, যে রশ্মি আলফা বিটা বা গামা রশ্মি, যে রশ্মিগুলো বের হয় সেগুলো কোথা থেকে বের হয়? পরমাণু নিউক্লিয়াস থেকে। বরাবর বলে দিচ্ছি। তুমি এখান থেকে বলতে পারো যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে তো ইলেকট্রন নেই, কোথা থেকে বিটা রশ্মি আবার বেরোচ্ছে? অ্যাকচুয়ালি হয় কি, পরমাণুর মধ্যে অবস্থিত একটা নিউট্রন কণা যখন বিটা রশ্মি বের হয় কিভাবে বলে দিচ্ছি আমাদেরকে। যে সমস্ত, আচ্ছা যেমন বলছিলাম ভেঙেই বলে দিই, যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটনের অনুপাত 1.5 থেকে বেশি হয়, সে সমস্ত পরমাণুগুলো কি চাই? এটার অনুপাতটা 1 থেকে 1.5 থেকে বেশি, তার মানে কি 1.5 থেকে কমাতে চাই। কমানোর উপায় কি? এটাকে কমাতে হবে আর এটাকে বাড়াতে হবে, মানে প্রোটন সংখ্যা বাড়ানো, নিউট্রন সংখ্যা কমানো। তার মানে কি করে, সে সমস্ত পরমাণু মধ্যে যে নিউট্রন আছে সেই নিউট্রনটা কি করে, নিউট্রনের ভর আছে আধান নেই, নিউট্রনকে এভাবে লেখা হয়, ভর আছে উপরে সবসময় ভর দিয়ে লিখে, নিচে আধান নেই, সেটা একটা নিউট্রন ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি করে। প্রোটন মানে কি? ভর আধান হয়ে গেল। হাইড্রোজেন দিয়ে লিখি আমরা সাধারণত প্রোটনকে। আচ্ছা, এটাকে লিখে আমার ভুল হলো, প্রোটন আর ইলেকট্রন একসাথে হয়ে যাচ্ছে, এটাকে বিটা প্লাস দিয়ে লিখতে পারো, বা প্রোটনকে আমরা পজিটিভ ভাবে লিখতে পারি। তাহলে কি হবে, এর ভর আছে এবং আধান আছে, হলো। তাহলে এটা তৈরি হয়, আর তৈরি হয় কি, দেখো আধান কথা ছিল 0, তাহলে 0 হতে হবে, তাহলে -1 0, তাহলে এটাই হলো আমাদের বিটা রশ্মি। তার মানে কি হয়, সে সমস্ত পরমাণুর মধ্যে অবস্থিত নিউট্রন, যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটনের অনুপাত 1.5 থেকে বেশি, সে সমস্ত পরমাণু সুস্থিত ধর্ম অর্জনের জন্য নিউট্রন সংখ্যা কমাতে চায় এবং প্রোটন সংখ্যা বাড়াতে চায়। সে সমস্ত পরমাণুর মধ্যে অবস্থিত নিউট্রন ভেঙে গিয়ে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন উৎপন্ন করে। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যেহেতু নিউট্রনের থাকার কোনো জায়গা নেই, তাই নিউট্রন কণা বিটা রশ্মি হিসেবে পরমাণুর বাইরে বেরিয়ে আসে। তাহলে এটাই হলো উৎস যে কিভাবে পরমাণু নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বেরোয়। কিন্তু পরমাণু নিউক্লিয়াস থেকে কিন্তু বিটা রশ্মি বেরোয়, কক্ষপথ থেকে বিটা রশ্মি বেরোয় না। আচ্ছা, গামা রশ্মি কখন বেরোয়? আমি যদি এরকম ভাবে মনে রাখার জন্য বলি, ধরো তুমি অনেকক্ষণ ধরে কাজ করলে, কাজ করার ফলে কি হবে, তোমার শরীর থেকে ঘাম বেরোবে। তার মানে সেরকম যখন পরমাণুগুলো উত্তেজিত অবস্থায় থাকে, আলফা বিটা গামা রশ্মি বের করা হয়ে গেল, উত্তেজিত অবস্থায় আছে, তখন কি সুস্থিত অবস্থায় যাওয়ার জন্য গামা রশ্মি বের করে। তাহলে গামা রশ্মির ক্ষেত্রে কি হয়, তার ভর আধানের কোনো পরিবর্তন হয় না, শুধু কাজ পরিবর্তন হয়, তার শক্তির লেভেলটা কিছুটা কমে যায়। তার মানে কি, এক্স এ জেড কি ছিল, উত্তেজিত অবস্থায় ছিল, এটা এক্সই থাকবে, জেডই থাকবে, এই থাকবে, একটা শুধু গামা রশ্মি বেরোবে। এটা হলো রশ্মি, বারবার বলে দিচ্ছি, এগুলো হলো কণা। তাহলে যদি আলফা বিটা গামা এরকম ভাবে হয়ে গেল, তাহলে যে কোনো প্রবলেম করার সময় তোমরা এভাবে করে নিবে। আচ্ছা, তার মানে কোনো পরমাণু, আমি বলি যে কোনো পরমাণু থেকে একটা বিটা রশ্মি বেরিয়েছে, তাহলে সেই পরমাণুটা পর্যায় সারণীতে বাম দিকে সরবে না ডান দিকে সরবে? যেহেতু বিটা রশ্মি বেরিয়েছে, তার মানে কি, তার পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে গেছে, 1 বেড়ে গেছে, তার মানে কোন দিকে যাবে, পর্যায় সারণীর একই পর্যায়ের কোন দিকে যাবে, ডান দিকে।
কোন পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটা কোন পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটা আলফা রশ্মি বের হয়, তাহলে সেই পারমাণবিক ক্রমাঙ্ক 2 যেহেতু হ্রাস পাবে, বা আবার বলছি কোন পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটা আলফা রশ্মি বের হয়, তাহলে সেই পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক যেহেতু 2 হ্রাস পাবে, তার মানে কি হবে, তার পারমাণবিক ক্রমাঙ্ক 2 কমে গেছে, তার মানে তার সে যে পরমাণু উৎপন্ন হবে সেটা কোন দিকে হবে, 2 ঘর বাম দিকে হবে। আচ্ছা, বিক্রিয়ার ফলে যে সমস্ত পরমাণু উৎপন্ন হয় তাদেরকে বলা হয় ডটার নিউক্লিয়াস, মানে বাংলা হচ্ছে জনক একটা বলে, আর একটা হচ্ছে দুহিতা পরমাণু। আর যেটা থেকে তৈরি হয় সেটাকে বলা হয় প্যারেন্ট নিউক্লিয়াস, বা সেটাকে বলা হয় মাদার নিউক্লিয়াস বা প্যারেন্ট নিউক্লিয়াস। এটাকে বলা হয় জনক পরমাণু। তাই এটাকে বলবো জনক পরমাণু, এই দুটোকে বলবো দুহিতা। আচ্ছা, এবার পরমাণুর যে কথাটা বলছি, যে পরমাণু নিউক্লিয়াস থেকে একটা পরমাণু অন্য একটা পরমাণুতে রূপান্তরিত হয়ে যায়, সেই ঘটনাটা দুই রকম ভাবে হতে পারে। একটা হলো দুই রকম ভাবে হয়, একটা হলো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, একটা হলো কৃত্রিম তেজস্ক্রিয়তা। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা মানে কি, যেগুলো প্রকৃতিতে সাধারণত প্রকৃতির নিয়মে ঘটে থাকে, সেগুলো হয় প্রকৃতির তেজস্ক্রিয়তা। যেরকম ইউরেনিয়াম ভেঙে ভেঙে অন্য পরমাণুতে রূপান্তরিত হচ্ছে, সেটা হলো লেডে রূপান্তরিত হয়, সেটা প্রকৃত তেজস্ক্রিয়তা বলি। বা বায়ুমণ্ডলে আমাদের এটা পাওয়া যায় অলরেডি, কার্বন 14 6। আচ্ছা, তোমার একটা তাহলে এক্সাম্পল হয়ে গেল, আমি এখানে লিখলাম 7 14। তাহলে এখানে কত হবে বলো, তোমরা করবো কিভাবে করবে? 7 আছে, 6 আছে, তার মানে নিশ্চয়ই এখানে -1 করতে হবে। এখানে 14 আছে, তাহলে 0 করতে হবে। এটা মানে কি বলো, তোমরা পারবে। তাহলে সেটা হবে বিটা হয়ে গেল। তার মানে এটা একটা হয়ে গেল এক্সাম্পল। সেটা কি নেচারে হয়, এটা অলরেডি কার্বন ভেঙে ভেঙে নাইট্রোজেন উৎপন্ন হয়ে যাবে। একটা কৃত্রিম তেজস্ক্রিয়তা, একটা হলো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। কৃত্রিম আর্টিফিশিয়াল যেটা হচ্ছে, সেটা কি আমরা ল্যাবে তৈরি করি। সেটাকে ল্যাবে আমরা তৈরি করি, কারণটা কি, দুটো কাজের জন্য আমরা ইউজ করি, আমি বলছি। এবার কৃত্রিম তেজস্ক্রিয়তা দুই ধরনের হয়, একটাকে বলা হয় নিউক্লিয় সংযোজন, আর একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। সংযোজন শুনেই বুঝতে পারছো যে নিশ্চয় দুটো বা তিনটা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি করে, সেটাকে বলছি আমরা সংযোজন। আর যদি এরকম হয় যে একটা নিউক্লিয়াস ভেঙে অন্য নিউক্লিয়াস তৈরি করছে, তাহলে সেটাকে বলে নিউক্লিয় বিভাজন। তাহলে এখান থেকে বলতে পারি নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, বলছি আগে নিউক্লিয় বিভাজনটা বলে। নিউক্লিয় বিভাজন কি? নিউক্লিয় বিভাজন হলো কোনো মৌলের পরমাণু সুস্থিত ধর্ম অর্জনের জন্য কোনো পরমাণু এক বা একাধিক নিউট্রন কণা দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে দুই বা ততোধিক পরমাণুতে বিভাজিত হওয়ার ঘটনাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। এটা বলতে নিউক্লিয় বিভাজন কি, একটি পরমাণু ভেঙে দুই বা ততোধিক পরমাণুতে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলছি আমরা নিউক্লিয় বিভাজন। এটা বলতে হবে না, একটা এক্সাম্পল দিতে হবে। যে এক্সাম্পলটা আমি বলছি সেই এক্সাম্পলটাই মনে রাখবে, সেই এক্সাম্পলটাই দেবে। তাহলে একটা করে এক্সাম্পল মনে রাখলে এনাফ। সেটা কি, ইউরেনিয়াম 92 235 একটা নিউট্রন কণা দিয়ে আঘাত করা হয়, তাহলে কত হবে? নিউট্রনের আধান 0, ভর 1, তাহলে কি তৈরি হয়ে যাবে? 235 প্লাস 1, তোমাদের বোঝার জন্য বলছি, তাহলে কত? 236। আমার সাথে সাথে করো, 92 থাকবে। এটা কি হবে? সক্রিয় হয়ে যাবে। এটা নিউট্রন বাই প্রোটনের অনুপাত কি অনেক বেশি হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে কি হবে? 99.5 থেকে বেশি, কারণ কি হবে, ভেঙে দুটো পরমাণু তৈরি হয়। এক হচ্ছে BA, এটা হচ্ছে KR, BA প্লাস KR। BA 56 on 4 on 4 on, এটা হচ্ছে 36 92 প্লাস এনার্জি যেটা হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, প্রায় কাছাকাছি। আচ্ছা, এবার কথা হলো যদি মিলেছে কিনা সেটা দেখো। 36 এটা যদি করি, তাহলে অ্যাড করে তাহলে 92 চলে আসে, তার মানে এখানে 0 হবে। ঠিক আছে, এটা যদি অ্যাড করি তাহলে কত আসে? on 4 on 92, তাহলে হচ্ছে 3, এটা কত আসছে? 3 on,
133 হচ্ছে, সরি হচ্ছে 2 হচ্ছে, কিন্তু আছে কত 236, তাহলে 3টা লাগবে। তার মানে কি 3 দিয়ে তো এখানে কিছু হয় না, তার মানে কি করছি আমি এখানে 3 1, তার মানে এটা কি নিউট্রন। তার মানে কি নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে দুটো পরমাণু তৈরি হচ্ছে প্লাস 3টা নিউট্রন কণা তৈরি হচ্ছে প্লাস এনার্জি তৈরি হচ্ছে। তাহলে আমরা নিউক্লিয় বিভাজন যদি বলে তাহলে কি করবে, এই বিক্রিয়াটা দেবে। এই যে এনার্জিটা পাচ্ছি সেই এনার্জিটাই আমাদের টার্গেট, এবং এইভাবে যদি আমি বিক্রিয়া ঘটাতে থাকি তাহলে আমি এনার্জি পেতে থাকবো পেতে থাকবো পেতে থাকবো, সেটাকে আমরা কাজে লাগাতে পারি। এর কথা হলো যে কোনো জিনিসের কি হয়, ভালো দিক হয় খারাপ দিকও হয়, এবং এটা যদি আমরা ভালো কাজে লাগাই তাহলে আমরা সেটা থেকে কি তৈরি করতে পারি, শক্তি তৈরি করতে পারি, মানে কি ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। যেরকম নিউক্লিয় চুল্লিতে থেকে আমরা কি করি, ইলেকট্রিসিটি প্রডিউস করি। কিন্তু যদি আমরা খারাপ কাজের জন্য ইউজ করি তাহলে এটা কি করার জন্য ইউজ করা হয়, বোমা তৈরির জন্য। তাই নিউক্লিয় বিভাজনকে কাজে লাগিয়ে যে বোমা তৈরি করা হয় তাকে বলা হয় পারমাণবিক বোমা। আচ্ছা, তাহলে যদি বলে যে নিউক্লিয় বিভাজনকে কাজে লাগিয়ে যে বোমা তৈরি হয় সেটা, সেই বোমাটার নাম কি তাহলে হলো পারমাণবিক বোমা, যেটা তোমার জাপানের হিরোশিমা নাগাসাকিতে ফেলা হয়েছিল, সেটা হলো পারমাণবিক বোমা। আচ্ছা, এবার কথা হলো এখানে যে 3টা নিউট্রন বেরিয়েছে, সে 3টা নিউট্রন দিয়ে যদি আমরা এটাকে কন্ট্রোল ওয়েতে ইউজ করি তাহলে কি তৈরি করবো, আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করবো। কিন্তু কন্ট্রোল ওয়েতে ইউজ না করি তার মানে কি, প্রথমে করলাম একটা ইউরেনিয়াম নিলাম, সেটা একটা নিউট্রন কণা দিয়ে আঘাত করলাম, তখন কি তৈরি করলো, দুটো কনসেন্ট্রেটেড পার্টিকেল তৈরি করলো প্লাস 3টা নিউট্রন পেয়ে গেল, তাই না? একটা নিউট্রন, দুটা নিউট্রন, আর একটা 3টা নিউট্রন। এবার কি করবে, এখানে যদি আবার ইউরেনিয়াম আমার বসে থাকে অলরেডি, তাহলে কি করবে, এখান থেকে আবার বিক্রিয়া করাবে, এখান থেকে বিক্রিয়া করলে আবার ইউরেনিয়াম বিক্রিয়া করবে, এখান থেকে 3টা বেরোবে, এখান থেকে 3টা বেরোবে, এখান থেকে 3টা বেরোবে, এরপরে কি হবে, এখান থেকে 3টা, এরকম 3টা হবে। তার মানে কি হচ্ছে যে যদি আমি কন্ট্রোল না করি তাহলে কি হবে, এই যে নাম্বারটা হঠাৎ করে এনার্জিটা এত বেশি হয়ে যাবে সেটা বমের মতো ব্লাস্ট হয়ে যাবে, যেটা আমরা বমের ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু যদি আমরা কন্ট্রোল করতে পারি, মানে প্রতি সেকেন্ডে এতটাই যাবে, বাদ বাকি নিউট্রন গুলোকে আমরা ফিল্টার করে বাদ দিয়ে দিব, তাহলে কি হবে, সেটা যে যতটা এনার্জি বেরোনো উচিত ততটা এনার্জি বেরোবে। এই ঘটনাটাকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া, নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া। তাহলে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়ার ব্যাপারটা বুঝতে পারলে যে একটা থেকে 3টা, 3টে থেকে 9টা, 9টা থেকে 27টা এভাবে বেরোতে থাকে, এটাকে হচ্ছে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়াটা একটু দেখে নেবে। আচ্ছা, এবার হলো নিউক্লিয় সংযোজন। এখানে যেটা বলে দেওয়া হলো, নিউক্লিয় সংযোজন হয় কি হবে, নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য উচ্চ তাপমাত্রা দরকার। তার জন্য নিউক্লিয় সংযোজন সাধারণত আমরা সাধারণ পরিবেশে ঘটাতে পারি না। ঘটাতে গেলে কি করতে হবে, উচ্চ তাপমাত্রা দরকার। এই উচ্চ তাপমাত্রাকে আমরা উনুনে বা বার্নার জ্বালিয়ে করতে পারি না, এই উচ্চ তাপমাত্রা সাধারণত বার্নার জ্বালিয়ে করতে পারবো না। মানে এই উচ্চ তাপমাত্রা তৈরি করার জন্য কি অনেক বেশি এনার্জি দরকার। বেশি এনার্জি তৈরি করার জন্য আমাদের উপায় কি, এই নিউক্লিয় বিভাজন। তাহলে এখান থেকে আমি কোশ্চেন বলতে পারি যে নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন প্রয়োজন কেন। তার মানে কি, নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে উচ্চ তাপমাত্রার প্রয়োজন, যে তাপমাত্রা আমরা সাধারণ জ্বালানি থেকে তৈরি করতে পারি না। তার জন্য আমাকে কোথায় নিউক্লিয় বিভাজন ঘটিয়ে সেই তাপমাত্রা তৈরি করতে হয়। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হলো নিউক্লিয় সংযোজন কাকে বলবো। নিউক্লিয় সংযোজন কাকে বলবো, 2 বা ততোধিক ছোট মৌলের পরমাণু যুক্ত হয়ে যখন একটা বড় মৌলের পরমাণু তৈরি করে তখন তাকে বলা হয় নিউক্লিয় সংযোজন। এক্সাম্পল, যেটা হয় আমাদের সানে হয়, সূর্যে যে ঘটনাটা ঘটে, 4টে হাইড্রোজেন 1 2 3 4, 4টে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করে দুটো হিলিয়াম পরমাণু। হিলিয়াম হলে কত হবে, 2 4, সরি দুটো কেন হবে, একটা। তাহলে দেখো 1 2 3 4, 4 4 মিলে গেছে, 1 2 আছে, 2 বেঁচে আছে। তার মানে কি হবে, এখানে একটা হবে, 0 হবে, 2 হবে, ই হবে। এটাকে বলা হয় পজিট্রন। নিউট্রনের মতো, ইলেকট্রনের মতোই পজিট্রন, যেহেতু চার্জ হলো পজিটিভ, এই জন্য পজিটিভ চার্জ, আধান নেই কিন্তু চার্জ আছে, সেটা বলে আমরা পজিট্রন। তাহলে একটা আলফা বা এল আলফা বলা হলে একটা হিলিয়াম পরমাণু তৈরি করে,
দুটো পজিট্রন পরমাণু তৈরি করে, প্লাস 25 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি তৈরি করে প্রায়। এই এনার্জিটা লিখতে পারো, না লিখতে পারো, শুধু এখানে এনার্জি লিখে দিতে পারো যদি ভ্যালুটা না মনে থাকে তাহলে। নিউক্লিয় সংযোজনে কি করবে, নিউক্লিয় সংযোজন কাকে বলবে সংজ্ঞা লিখবে, এই উদাহরণটা মোটাবে। এটা কোথায় ঘটে বললাম, আমাদের যে সান আছে বা যে কোনো স্টারে, যে কোনো তারাতে, নক্ষত্রের ক্ষেত্রে এই বিক্রিয়াটা দিয়ে যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তিটাই আমাদের পৃথিবীতে আলো এবং তাপ শক্তি হিসাবে পাঠায়। আচ্ছা, এর কথা হলো নিউক্লিয় সংযোজন ঘটনার আগে নিউক্লিয় বিভাজন কেন প্রয়োজন বললাম, যে কেন প্রয়োজন, উচ্চ তাপমাত্রা প্রয়োজন এবং সেই তাপমাত্রা তৈরি করার জন্য নিউক্লিয় বিভাজন ঘটানো প্রয়োজন। আচ্ছা, তারপর কথা হলো যে এই সংযোজনকে থেকে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করি না, কারণ এই সংযোজনের ক্ষেত্রে কি হয়, একবার যদি শুরু হয় তাহলে অনেক বড় ধরনের ব্লাস্ট হবে। তাহলে এটা দিয়ে কি করতে পারি, কোনো বোমা তৈরি করতে পারি, বোম তৈরি করতে পারি, এবং সেই বোমটার নাম হলো হাইড্রোজেন বোম। তাহলে হাইড্রোজেন বোম খুব শক্তিশালী বোম হয়। তাহলে যদি বলে যে নিউক্লিয় সংযোজনকে কাজে লাগিয়ে আমরা যে বোম তৈরি করি, তাহলে সেটা নাম কি, তাহলে হলো হাইড্রোজেন বোম। তাহলে নিউক্লিয় বিভাজনকে কাজে লাগিয়ে তৈরি করে পারমাণবিক বোমা, নিউক্লিয় সংযোজনকে কাজে লাগিয়ে তৈরি করি আমরা হাইড্রোজেন বোমা। আচ্ছা, এখান থেকে যেটা হলো নিউক্লিয় সংযোজন হলো, নিউক্লিয় বিভাজন হলো। আর নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য বলতে পারে। পার্থক্য কি করবে, দুটো সংজ্ঞা লিখে দেবে। এটার থেকে হাইড্রোজেন বোমা, এখান থেকে পারমাণবিক বোমা তৈরি হয়। এখানে উচ্চ তাপমাত্রা দরকার, এখানে খুব একটা উচ্চ তাপমাত্রা দরকার হয় না। এটা ঘটানোর জন্য আগে নিউক্লিয় সংযোজন ঘটানো দরকার, এটা ঘটানোর জন্য আগে নিউক্লিয় সংযোজন ঘটানোর দরকার না, এটা লিখলে হয়ে গেল। আচ্ছা, এখান থেকে যেটা আমি বলছিলাম যে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যদি আলফা রশ্মি বেরোয় তাহলে সেই পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক 2 কমে যাবে, ভর সংখ্যা 4 কমবে। কিন্তু বিটা রশ্মি বেরোলে ভর সংখ্যা কমবে না, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক 1 বেড়ে যাবে। এটাকেই কাজে লাগিয়ে একটা ম্যাথ আমি বলছি, সেই ম্যাথটা ভালো করে বুঝবে। একটাই ম্যাথ আমি করাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেল টাইম। ধরো ইউরেনিয়াম 92-236 এখান থেকে তৈরি হয়েছে 220 নাম দিয়ে দিচ্ছি এক্স আমি বললাম যে একটা ইউরেনিয়াম ছিল, সেই ইউরেনিয়াম থেকে একটা পরমাণু তৈরি হয়েছে। সেই পরমাণুটার পারমাণবিক ভর সংখ্যা হলো এটা, পারমাণবিক ক্রমাঙ্ক হলো এটা। তাহলে এই বিক্রিয়াটা হওয়ার সময়তে কটা আলফা এবং কটা বিটা রশ্মি বেরিয়েছে, আলফার কটা বেরিয়েছে আর বিটা কটা বেরিয়েছে সেটা বের করতে হবে। এই টাইপের প্রবলেম যখন দেবে তখন করবে কি, সেগুলো প্রবলেম সলভ করার জন্য প্রথমে যেটা করবে সেটা বের করবে বিটার নাম্বার, কখনো আলফার নাম্বার বের করবে না। সরি, ভুল বলে দিলাম, কখনো বিটার নাম্বার প্রথমে বের করবে না, কারণ কার বের করবে, আলফার। কেন বের করবে বলে দিচ্ছি আমি। প্রথমে কার নাম্বার বের করবে, বারবার বলছি, আলফার নাম্বার বের করবে কটা বেরিয়েছে। কারণটা কি, আলফা বেরোলে শুধুমাত্র ভর সংখ্যার পরিবর্তন ঘটে, বিটা বেরোলে ভর সংখ্যার পরিবর্তন ঘটে না। আর পরিবর্তন ঘটে পারমাণবিক ক্রমাঙ্কের ঘটে। আলফা বেরোলে ভর সংখ্যার পরিবর্তন ঘটে। তার মানে কি, এখান থেকে ভর সংখ্যার পরিবর্তন কতটা হয়েছে সেখান থেকে আলফার নাম্বার বের করতে হবে। আলফার কটা বেরিয়েছে, তাহলে আলফার নাম্বার কটা বেরিয়েছে, তাহলে নির্গত আলফার সংখ্যা কিভাবে বের করবো, ভর সংখ্যার পরিবর্তন 36 - 220 বাই একটা আলফা বেরোলে কত ভর কমে, 4। তাহলে কটা বেরিয়েছে, তাহলে 4 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে 4 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কি হয়ে শিখলাম, এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 4, আলফার সংখ্যা সমান এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 4। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 16/4, তার মানে কত হচ্ছে 4।
তাহলে কটা আলফা বেরিয়েছে? 4টা। তাহলে এখান থেকে এটা যাওয়ার সময় আলফা কটা বেরিয়েছে? 4টা বেরিয়ে যাওয়া। এবার বিটা বের করতে হবে। যদি 4টা বেরিয়ে থাকে তাহলে বিটাটা এভাবে লিখে নেবে। তাহলে 236 ইউরেনিয়াম 92, 4টে আলফা বেরিয়েছে। তাহলে এখানে হওয়া উচিত কত ছিল? 220। আমি ওয়াই লিখছি, কেন লিখছি মানে বুঝতে পারবে। 4টে বেরিয়েছিলাম, তাহলে 4 দিয়ে কত হওয়া উচিত ছিল? 8 কমা উচিত ছিল। তাহলে এখান থেকে 8 কমলে এখানে কত হওয়া উচিত ছিল? 88। ঠিক লিখলাম না? 84 হওয়া উচিত ছিল, তাই না? 8 আর সরি এখানে লিখি, তাহলে তোমাদের বেশি বুঝতে অসুবিধা হবে। 4টে আলফা, আলফা মানে হচ্ছে তোমার হিলিয়াম 4 2 প্লাস 2, তাহলে 4 2 8, 8 আর 84, তার মানে 92। এবার কথা হলো, তার মানে পারমাণবিক ক্রমাঙ্ক কত হওয়া উচিত ছিল? 84 হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে কত? 85। পারমাণবিক ক্রমাঙ্ক 1 বেড়ে গেছে। এবার দেখবেন যে কত পারমাণবিক ক্রমাঙ্ক বেড়েছে। মানে পারমাণবিক ক্রমাঙ্ক বেড়েছে মানে এখান থেকে আমি দেখিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমার এসছে কত? x 85 220। এটা তোমার নিশ্চয়ই আমার কি করতে হবে? এখান থেকে বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস। এটা ভালো করে দেখো, বুঝতে অসুবিধা হলে আবার এখান থেকে আমি লিখে দিচ্ছি। এটা কিন্তু ভাইটাল পয়েন্ট। 220 y 84। এখান থেকে আমাকে যেতে হবে কোথায়? x এ। তাহলে x 220 85। আচ্ছা এখানে 85 না দিয়ে, আচ্ছা তোমাদের ধরো 87 দিলাম। 87 দেখো এখান থেকে এটা কত বেশি আছে? 3 বেশি আছে, তাই না? তাহলে দেখো আমি করবো কি, এখানে -1 লিখলাম। 1 লিখলে তো হবে না, -1 লিখলে কত করতে হবে? 3। তাহলে 3 করে দিলাম, -3 হয়ে গেল। তাহলে কত হলো? মিলে গেল। এখানে কত করবো? দেখো দুটো মিলে আছে অলরেডি। তাহলে এখানে কত করবো? 0। তার মানে কি কটা বিটা বেরিয়েছে? 3টা। নাম্বার অফ বিটা কত হলো? 3। এভাবে করবে। প্রথমে কি করবে? আলফার নাম্বার বের করবে। আলফার নাম্বার বের করার জন্য এর ভর মাইনাস ওর ভর ডিভাইডেড বাই 4, আলফার নাম্বার বেরিয়ে যাবে। বিটার নাম্বার বের করার জন্য কি করবে? এখান থেকে আলফার ইকুয়েশনটা লিখবে, এখান থেকে এখানে চলে আসবে, বাস। তাহলে খুব সোজা প্রসেসে বেরোবে, কিন্তু সবসময় মনে রাখবে প্রথমে আলফা তারপরে বিটা। হয়ে গেল? তাহলে হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস, যেটা যে তেজস্ক্রিয় যে ঘটনাটা বললাম, সেই তেজস্ক্রিয়টার ব্যবহার কি? তেজস্ক্রিয়তার কি কোনো ব্যবহার আছে? হ্যাঁ, আলফা বিটা গামা রশ্মির ব্যবহার আছে। তাছাড়া ব্যবহার হলো, তেজস্ক্রিয়তার ব্যবহার হলো যে এই যে যেটা বললাম C410 এটা কার্বোরেটিং পদ্ধতির জন্য ইউজ করা হয়। কার্বোরেটিং মানে ধরো কোথাও একটা জীবাশ্ম পাওয়া গেছে, বা একটা গাছ, একটা পুরোনো কাঠের চেয়ার আছে, সেই কাঠের চেয়ারের বয়স কত সেটা আমরা কিভাবে মেজার করতে পারি? যখন গাছ জীবিত থাকে, তোমাদের এক্সাম্পল হিসেবে বলছি, একটা গাছ জীবিত আছে, জীবিত থাকলে কি পরিবেশে কার্বন 12 16 আর কার্বন 14 এটা এর অনুপাত সবসময় একটা, যেটা অনুপাত সবসময় পরিবেশে থাকে সেটাই থাকবে। তার মানে গাছ যতদিন জীবিত আছে ততদিন ওই গাছের কাণ্ডের মধ্যে এই দুটো অনুপাত যা পরিবেশে আছে সেরকমই থাকবে। গাছটা যেই মরে গেল তখন কি করছে? এটা নেওয়া বন্ধ করে দিয়েছে গাছ। তার মানে কি এটা নেওয়া বন্ধ করে দেওয়া মানে কি এই অনুপাতটা কি হবে? আস্তে আস্তে কমবে। তার মানে এই পরিমাণটা আস্তে আস্তে কমবে, ভেঙে ভেঙে কার্বন নাইট্রোজেনে পরিণত হয়ে যাবে। একটু আগে তোমাদের উদাহরণটা আমি বলেছি। তার মানে কি এই অনুপাতটা কমবে। তার মানে এখন এখন কতটা অনুপাত আছে, তখন কতটা কাঠটাতে যখন কাঠটার আমি যখন এখন যখন আমি মেজার করছি, মানে গাছটা যখন জীবিত ছিল তখন কতটা অনুপাত ছিল, আর এখন যখন আমি মেজার করছি কাঠটার অনুপাতটা কতটা আছে, সে থেকে আমি বের করে নিতে পারি যে গাছটার বয়স কত। তোমরা ক্লাস 12-এ যখন উঠবে তখন ক্লাস 12-এ এখান থেকে প্রবলেম আছে। তাহলে কার্বোরেটিং পদ্ধতির জন্য বা জীবাশ্মের বয়স নির্ণয়ের জন্য এটা ইউজ করি। তাছাড়া থাইরয়েডের চিকিৎসার জন্য ইউজ করা হয় তোমার আয়োডিনের আইসোটোপ ইউজ করা হয়। তারপরে ক্যান্সারের চিকিৎসার জন্য কোবাল্ট ইউজ করা হয়। এরকম ভাবে দেখবে যে তেজস্ক্রিয়তার ব্যবহার কয়েকটা আছে, ব্যবহারগুলো তোমার বই থেকে দেখে নেবে। বাস, থ্যাংক ইউ। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে বলবে, বা যারা ব্যাচে করো তাদের তো একটা গ্রুপ আছে অলরেডি, সেই গ্রুপে SMS করে দেবে।